আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল ব্রেকের পরে রিয়াল মাদ্রিদ তাদের লা লিগার খেলাটা রিজিউম করলো খুবই কঠিন একটা ম্যাচের মধ্য দিয়ে রিয়াল সোসিয়েদাদের এগেনস্টে। তাদের মানে রিয়াল সোসিয়েদাদের হোম ম্যাচ ছিল। সেখানে রিয়াল মাদ্রিদ 2-1 গোলে ম্যাচটা উইন করে আসলো। বাট ইট ওয়াজ এ ভেরি হার্ড গেম, ভেরি ডিফিকাল্ট গেম। ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদ ডেফিনেটলি পয়েন্ট হারাতে পারতো। রেড কার্ড ছিল, পেনাল্টি ছিল এবং দুই পক্ষেই বেশ কিছু ভালো সেভস ছিল, গোলস ছিল। তো কীভাবে কি ম্যাচটা গেল বা কী হলো ম্যাচ, সেটাই আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করছি। ম্যাচের শুরুতেই মানে ম্যাচের শুরুতে নয়, বাট আমাদের এই ভিডিও শুরুতে আমরা যে বিষয়টা বা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হলো রেড কার্ড ভ্যান উইজেনের। রিয়াল মাদ্রিদের একটা অ্যাটাক ছিল, সেখান থেকে তারা এমবাপে বল ইউজ করার পরে যখন রিয়াল সোসিয়েদাদ কাউন্টার অ্যাটাক করলো, তখন ওয়াইয়ারজাবালকে ভ্যান উইজেন পিছন থেকে আসলে অলমোস্ট লাইক হাত দিয়ে টেনে ফেলে দেয়। যদিও আরেকজন প্লেয়ার ছিল, সম্ভবত কারভাল ছিল তার পাশে, বা মিল্টাও সামন কেউ একজন ছিল আর কি। বাট রেফারির সাথে সাথে কিন্তু রেড কার্ড দিয়ে দেয়। এই জিনিসটাকে আসলে বলা হয়ে থাকে ডক্সো বা ডিনাইং অবভিয়াস গোল স্কোরিং অপরচুনিটি। এখানে খেয়াল করতে হবে, এটাকে ডিনাইং অবভিয়াস গোল স্কোরিং বলা হচ্ছে না, গোল স্কোরিং অপরচুনিটি বলা হচ্ছে। তো ডক্সোর অধীনে এইটাকে রেফারি আসলে রেড কার্ড দিয়েছে। যদিও ডেফিনেটলি অনেকেই এটা নিয়ে দ্বিমত থাকবে। ইভেন রিয়াল মাদ্রিদ প্লেয়াররা, ভ্যানুইজেন নিজে, কোচ আলোনসো, সবাই বলছিল যে অ্যাটলিস্ট দুজন প্লেয়ার তো ছিল, মানে ভ্যানুইজেন ছাড়াও আরও একজন ডিফেন্ডার ছিল। তো ডক্সো আসলে কীভাবে কাজ করে বা ডক্সোর ডিফিনেশনটাকে আমরা যদি ফিফার লজ অফ দ্য গেম দেখি, এখানে ল নাম্বার 12 নম্বরের লতে এখানে বলা হয়েছে, ডক্সোটাকে ডিফাইন করা হয়েছে। এটাকে বলা হচ্ছে ডিনাইং ডক্সো, DOGSO ডক্সো, বা ডিনাইং অবভিয়াস গোল স্কোরিং অপরচুনিটি। তো এখানে মূলত 4টা পয়েন্টকে তারা কনসিডারেশনে নেয়। তার মধ্যে একটা হলো ডিস্টেন্স ফ্রম দ্য গোল অ্যান্ড অ্যাটাকার, অর্থাৎ অর্থাৎ ওয়াইয়ারজাবালের ক্ষেত্রে তার থেকে গোলের ডিস্টেন্সটা কত বেশি ছিল। যদিও আরও পয়েন্টগুলো বলে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় পয়েন্ট হলো যে ডিরেকশন অফ দ্য প্লে, অর্থাৎ টুয়ার্ডস দ্য গোলে যাচ্ছে কিনা অ্যাটাকার উইথ বল। তারপরটা ছিল হলো লাইকলিহুড অফ দ্য অ্যাটাকার টু কিপ পজিশন, টু কিপ দ্য কন্ট্রোল অর গেইনিং কন্ট্রোল অফ দ্য বল, অর্থাৎ যে অ্যাটাকারের পায়ে বল আসছে সে বলটাকে কন্ট্রোল করার মতো সিচুয়েশন আছে কিনা বা বলটা তার কন্ট্রোলে আছে কিনা। আর 4 নাম্বার পয়েন্টটা হলো নাম্বার অ্যান্ড লোকেশন অফ দ্য ডিফেন্ডার্স। যদি এখানে বলা আছে ফিউ অর নো, মানে এই জায়গাটা হলো ব্যাপার যে এমন যদি হতো যে নো বলা হতো অনলি, তাহলে কোনো ডিফেন্ডার যেন না থাকে, মানে লাস্ট ডিফেন্ডারের ক্ষেত্রেই যেটা হবে, ব্যাপারটা আসলে এরকম না। এখানে উল্লেখ করা আছে ফিউ অর নো ডিফেন্ডার্স। ফিউ যখন বলা আছে তখন আসলে অনেক ক্ষেত্রে এটাকে একটু ইন্টারপ্রিটেশন করতে হয়, যেটা রেফারির ডিসক্রিপশনে রয়েছে, এবং আমার ধারণা এই ক্ষেত্রে রেফারি এই ডিসক্রিপশনটাই করেছেন যে এখানে তো নো নাই, বাট ফিউ ডিফেন্ডার রয়েছে, মানে একজন হুইজেন ছাড়াও আরও একজন ডিফেন্ডার ছিলেন, অর্থাৎ অ্যাটাকার এবং গোলের মাঝের অংশে। সো এই 4টা পয়েন্টকে যদি আমরা কনসিডারেশনে নেই, তাহলে রেফারির ডিসিশনকে একেবারে রং বলে ব্যাখ্যা করার সুযোগ নাই। যেহেতু ওখানে উল্লেখ করা আছে যে ফিউ অর নো ডিফেন্ডার্স, এই ফিউ শব্দটার মাধ্যমে আসলে জিনিসটা কিছুটা রেফারির ডিসিশনটাকে কিছুটা ভ্যালিডিটি দেওয়া যেতে পারে। যদিও ইন জেনারেল বল অনেক দূরত্বেই ছিল গোল পোস্ট থেকে, বাট টু বি অনেস্ট ওয়াইয়ারজাবাল যদি ওখানে বের হয়ে যেত, তাহলে আরেকজন যে ডিফেন্ডার ছিল, মোস্ট অফলি কারভাল বা মিল্টাও, আমার এক্স্যাক্টলি মনে নেই, সেই প্লেয়ারটা আসলে ওয়াইয়ারজাবালকে রিচ করতে পারতো কিনা এটা নিয়ে ডাউট থাকবেই বা ডিবেট থাকতে পারে, অসুবিধা নেই। তো ডিস্টেন্স অন দ্য গোল অ্যান্ড দ্য অ্যাটাকার, এটা খুব অনেক বড় এরকম না, এটা কনসিডারেবল ছিল। এবং ডিরেকশন অফ দ্য প্লে আমার কাছে মনে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ এটা খুবই সেন্টারই ছিল। এটা যদি একটু সাইডে হতো তাহলে হয়তো বা রেফারি এটা হোলস কার্ড দিতে পারতো, বাট একদম সেন্ট্রালি জিনিসটা হওয়াতে এটা রেড কার্ডের কাছাকাছি চলে আসছে, ডক্সের কাছাকাছি চলে আসছে। বল কমপ্লিটলি ওয়াইয়ারজাবালের কন্ট্রোলে ছিল বা নিয়ন্ত্রণে ছিল, এবং আলটিমেটলি নাম্বার অফ ডিফেন্ডার্স এবং লোকেশন অফ দ্য ডিফেন্ডার্স, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সো এই 4টা পয়েন্টের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে রেফারি তার ডিসক্রিপশন অনুযায়ী এটা রেড কার্ড দিতে পারে, যদিও আমরা অনেকেই হয়তো বা এটার সাথে অ্যাগ্রি নাও করতে পারি। সো ডক্সোর অধীনেই রেড কার্ডটা হয়েছে মূলত, এতে কোনো ডাউট নেই। ডিনাইং অ্যান অবভিয়াস গোল স্কোরিং অপরচুনিটি এটাকে বলা হয়। সো রেড কার্ডের পরে আরেকটা জিনিস হয়েছিল পেনাল্টি। সেকেন্ড হাফের শুরুর দিকে পেনাল্টি হয়েছিল, কারভাহালের একটা হ্যান্ডবল ছিল কর্নারের পরে। সোসিয়েদাদ যখন অনেকগুলো কর্নার পাচ্ছিল,
তো সেখানে হ্যান্ডবল নিয়ে কোনো ডাউট নাই আসলে, টু বি অনেস্ট। কোন ম্যাচে কোনটা দেওয়া হয় বা দেওয়া হয় না সেটা নিয়ে আমি কথা বলতে চাই না, বরং এটা বলতে চাই যে এক্সটেন্ডেড হ্যান্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে বল যদি আপনার হাতে এসে লাগে তাহলে ডেফিনেটলি সেটা হ্যান্ডবল হবে। এক্ষেত্রে কারবাল যখন বলটা স্লাইডিং ট্যাকেল করে ক্রসটা আটকানো ট্রাই করছিল তখন তার হাতটা এক্সটেন্ডেড হয়ে গিয়েছিল। এই এক্সটেন্ডেড থাকা অবস্থায় বল যদি হাতে এসে লাগে তাহলে ডেফিনেটলি এটা হ্যান্ডবল হবে। সো এটা নিয়ে কোনো ডাউট আসলে নাই। এবার আমরা যদি আসি যে রিয়াল মাদ্রিদ যে গোলগুলো করলো বা রিয়াল মাদ্রিদ আসলে পুরো ম্যাচে ইন জেনারেল স্পেসিফিকলি হাফ টাইমের আগ পর্যন্ত এবং সেকেন্ড হাফেও মোটামুটি তাই করেছে, কী করছিল আসলে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ এই ম্যাচের শুরু থেকে আমার কাছে মনে হয়েছে এবং আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি তারা প্রায় সময় মিড ব্লক ডিফেন্ডিং করছিল 4-5-1, 4-4-2 মিক্সড শেপে। তো তারা যেটা চেষ্টা করছিল যে অপোনেন্ট অর্থাৎ এক্ষেত্রে রিয়াল সোসিয়েদাদ তারা বল নিয়ে রিয়াল মাদ্রিদের হাফে চলে আসুক কোনো সমস্যা নেই। যত বেশি অপোনেন্ট অর্থাৎ রিয়াল সোসিয়েদাদ রিয়াল মাদ্রিদের হাফে চলে আসবে তত বেশি রিয়াল মাদ্রিদের সুযোগ তৈরি হবে অপোনেন্টের ডিফেন্স লাইনের পেছনে যে স্পেসটা ক্রিয়েট হবে সেই স্পেসে তখন এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র প্লাস আর্দা গুলার আছে, ব্রাহিম দিয়াস আছে, তারা কিন্তু সেই স্পেসটাকে এক্সপ্লয়েট করতে পারবে এবং সেই জিনিসটাই আসলে তারা করছিল। প্রথম গোলটা যদি আমরা দেখি এখানে যদিও রিয়াল সোসিয়েদাদের মিস্টেক ছিল, তারা বলটা অলমোস্ট একটা ব্যাক পাস করতে গিয়ে এমবাপ্পে পায়ে অলমোস্ট চলে গেছে, বাট এমবাপ্পের গতি ডেফিনেটলি সেটা ওয়ার্ল্ড ক্লাস, লাইক টপ ক্লাস, তার সাথে বেশি গতিসম্পন্ন প্লেয়ার এখন হয়তো খুব বেশি নাই। সো বাট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে রিয়াল মাদ্রিদ অপোনেন্টকে রিয়াল সোসিয়েদাদকে তাদের হাফে নিয়ে আসছিল, ইনভাইট করছিল যে তোমরা আমাদের হাফে আসো, বল পজিশনে রাখো, সমস্যা নেই, বাট তোমাদের ডিফেন্স লাইনের পেছনে যে স্পেসটা তৈরি হবে সেটা আমরা অ্যাটাক করবো এবং আলটিমেটলি প্রথম গোলে সেটাই রিয়াল মাদ্রিদ করেছে। এমবাপ্পের অসাধারণ গোল। টু বি অনেস্ট দ্য থিং ইজ প্রথমত বলটা উইন করা লাইক উইথ হিজ স্পিডে বিট করা এটা তার ফিজিক্যাল অ্যাট্রিবিউট, বাট যখন সে বলটা নিয়ে মানে ইম্পর্টেন্ট কি ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, এই টাচগুলো এমনভাবে নেওয়া যাতে করে বলটা আপনার এমন একটা অ্যাঙ্গেলে বা এমন একটা স্পেস আপনি নিয়ে যেতে পারেন যেখান থেকে আপনি লাইক 1v1-এ চলে যেতে পারেন এবং 1v1 থেকে সেখানে আপনি ফিনিশ করতে পারেন এবং দেন লাস্ট মোমেন্টে আপনার ফিনিশিংটাও ইম্পর্টেন্ট। এমবাপ্পের বল উইন করাটা, সেখান থেকে অপোনেন্ট দুজনকে বিট করে স্পিডে বিট করাটা অ্যান্ড দেন ফাইনালি ফিনিশ করাটা ওয়াজ টপ ক্লাস। ভিনিসিয়াস জুনিয়র এরকম একটা চান্স পেয়েছিল, বাট সেক্ষেত্রে তার ফার্স্ট টাচটা অথবা সেকেন্ড টাচটা একটু ভালো না হওয়াতে বলটাকে তিনি সামনে নিতে পারেন নাই, বলটা তার পাশে চলে আসছিল। দ্যাট ইজ ওয়াই তিনি কিন্তু আর ওই বলটা একটা ভালো কাউন্টার অ্যাটাক ছিল রিয়াল মাদ্রিদে, বাট সেখান থেকে তিনি কিন্তু ফিনিশিং স্পেসে যেতেই পারেন না, ফিনিশিং জোনে যেতেই পারেন না। সো এই ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ এইগুলো খুবই আসলে ইম্পর্টেন্ট। যদি আপনি স্পিডে বিট করে ফেলেনও বাট স্টিল আপনার এই টাচগুলো ভালো হতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এই গোল স্কোরিং সিচুয়েশনগুলোতে বা জোনগুলোতে হয়তো পৌঁছাতেই পারবেন না। সেকেন্ড গোলটা যদি আমরা চিন্তা করি, সেকেন্ড গোলের ক্ষেত্রে ডেফিনেটলি এখানে এমবাপ্পের একটা বড় ভূমিকা রয়েছে। অসাধারণ একটা টার্নিং ছিল, এই টার্নিংটা একটা মানে অন্যতম ইম্পর্টেন্ট টেকনিক অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এন অফেন্সিভ প্লেয়ার। ডিফেন্ডিং প্লেয়ারের ক্ষেত্রে এই টার্নিংটা ডিফেন্স করাটা খুব ইম্পর্টেন্ট। রিয়াল সোসিয়েদাদের সেই প্লেয়ারটা ডিফেন্ডারটা ডিফেন্ডিং করার ক্ষেত্রে খুব একটা ভালো করতে পারে নাই ডেফিনেটলি, বাট এমবাপ্পের টার্নিংটা ওয়াজ ভেরি নাইস, নট অনলি নাইস, ইট ওয়াজ লাইক টপ ক্লাস অবভিয়াসলি। এই ধরনের টার্নগুলো যদি কেউ করতে পারে ইন দ্যাট কেস আপনি ডিফেন্ডারকে আসলে ওয়ান টাচে বিট করে ফেলতে পারেন। এমবাপ্পের ওয়ান টাচে টার্নিং করারটাই আসলে যে গোল করে দিয়েছে তা না, বরং সেটা গোল করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। গোল করেছে কি আর্দা গুলার, এবং আর্দা গুলার আসলে এমবাপ্পে যে বলটা পেয়েছিল, বলটা দিয়েছিল কিন্তু আর্দা গুলার ফ্ল্যাঙ্ক থেকে, ফ্ল্যাঙ্ক বা হাফ স্পেস, আই থিঙ্ক ফ্ল্যাঙ্কেই ছিল। সেখান থেকে আর্দা গুলার যখন এমবাপ্পেকে বলটা পাস করেছে এরপর সে কিন্তু সেখানে ছিল না, সে কিন্তু সেখান থেকে বক্সের মধ্যে রান করেছে এবং এটাকে আমরা বলি ইউজুয়ালি সেকেন্ড লাইন রান। অ্যাজ এ মিডফিল্ডার যখন ফরওয়ার্ড লাইনের পেছন থেকে যখন লাইক মিডফিল্ড থেকে যখন রান করে ফরওয়ার্ড লাইনে জয়েন করে বা বক্সে জয়েন করে তখন সেটাকে আমরা বলি সেকেন্ড লাইন রান। সেই সেকেন্ড লাইন রান থেকে কিন্তু আর্দা গুলারের সেই গোলটা। সো এমবাপ্পের টার্নিং অ্যান্ড দেন অবভিয়াসলি আর্দা গুলারের সেকেন্ড লাইন রান থেকে টপ ক্লাস গোল। সো হাফ টাইমের আগেই একটা ম্যান শট নিয়েও 9 জন ম্যান নিয়েও রিয়াল মাদ্রিদ 2-0 গোলে আগায় যায় এবং দ্যাট গিভস দেম অ্যাকচুয়ালি দ্য তারা ম্যাচে এই জায়গাতে তারা এগিয়ে থাকতে পেরেছে। আদারওয়াইজ 1-0 গোলে যদি এগিয়ে থাকুন তাহলে সেকেন্ড হাফে আসলে এতটা ঠান্ডা মাথায় বা এতটা কী বলবো ডিফেন্সিভ ওয়েতে তারা ম্যাচটা ড্র করে মানে ম্যাচটা উইন করে বের করে নিতে পারতো, এরকম হয়তো সুযোগ তারা নাও পেতে পারতো। সো এই সেকেন্ড গোলটা তাদেরকে আসলে ম্যাচে অনেক বেশি এগিয়ে দিয়েছে। সো রেড কার্ডের পরে যেটা হয়েছে যে রিয়াল মাদ্রিদ তখন 4-4-1-এ ডিফেন্স করছিল মিড ব্লকেই। এক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়রকে অনেক বেশি ডিফেন্ডিং করতে হয়েছে, উপায় নাই, করতেই হবে যেহেতু সুয়ামিন তখন ডিফেন্স লাইনে চলে গিয়েছে।
সেকেন্ড হাফের শুরু থেকে রিয়াল সোসিয়েদাদ কিন্তু একদম চেপে ধরে, যেহেতু তারা জানে যে রিয়াল মাদ্রিদের একটা ম্যান শর্ট প্লাস ভিনিসিয়াস জুনিয়রকে ডিফেন্ডিং করতে হচ্ছে, সো তারা প্রচুর পরিমাণে ফ্ল্যাঙ্ক থেকে অ্যাটাক করছিল, তাদের রাইট ফ্ল্যাঙ্ক থেকে। এবং এত ভালো তারা স্টার্ট করেছিল যে তারা প্রচুর পরিমাণে কর্নার পেয়েছে, ফ্রি কিক পেয়েছে, শর্টস করেছে। এবং রিয়াল মাদ্রিদ যেটা বলছিলাম, রিয়াল মাদ্রিদ যখন মিড ব্লকে ডিফেন্স করছে তখন তারা অনেক সময় টু লো নেমে যাচ্ছে, মানে অনেক বেশি নিচে নেমে যাচ্ছে। অনেক বেশি নিচে নেমে যাওয়াতে যেটা হচ্ছে অপোনেন্ট শর্ট করার চান্স পাচ্ছে, কম্বিনেশন করার চান্স পাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে থ্রু বল বের করেছিল, যেখানে গোলকিপারকে ভালো কিছু বল সেভ করতে হয়েছে, এগিয়ে আসতে হয়েছে। সো এই সিচুয়েশনগুলো থেকে আলটিমেটলি সোসিয়েদাদ কিন্তু প্রথম গোলের চান্সটা পেয়ে যায়, মানে অনেকগুলো চান্সই তারা পেয়েছে, গোল হতেই পারতো, বাট আলটিমেটলি পেনাল্টি থেকে তারা গোলটা স্কোর করে। যেটা বলছিলাম, ভিনিসিয়াসকে যখন ডিফেন্ড করতে হচ্ছিল অনেক বেশি, তখন আলটিমেটলি 67 মিনিটের দিকে তাকে উঠায় নিতে হয়েছে। এক্ষেত্রে এমবাপ্পে বা ভিনিসিয়াস কাউকে না কাউকে উঠিয়ে নিতে হতোই আর কি। সেক্ষেত্রে ভিনিসিয়াসের জায়গায় নামানো হচ্ছে ফ্রান গার্সিয়াকে, লেফট ব্যাক, বাট তাকে আসলে খেলানো হচ্ছে লেফট উইংয়ে, মানে 4-4-1-এর মিডফিল্ডে তাকে, মানে লেফট মিডফিল্ডার হিসেবে তাকে খেলতে হয়েছে বা খেলানো হয়েছে। এবং আই থিঙ্ক এটা কিছুটা ডিফেন্সিভ, ডেফিনেটলি তখন 2-1 গোলে এগিয়ে যাচ্ছে, বাট ডিফেন্সিভ হলেও আই থিঙ্ক ইট ওয়াজ মোর লজিক্যাল, এটা রাইট ডিসিশন। হয়তো আলোনসো চিন্তা করছে যে এই ম্যাচটাতে মানে গোল স্কোর করার জন্য কাউন্টার অ্যাটাকে এমবাপ্পেকে উপরে তাকে ভরসা করতে হচ্ছে, বাট ডিফেন্সিভ সলিডিটির জন্য 4-4-1 সে যদি ডিফেন্স করতে চায় তাহলে তাকে আসলে ওখানে ভিনিসিয়াস জুনিয়রকে রাখা যাচ্ছে না, ওখানে তাকে ফ্রান গার্সিয়াকে নিয়ে আসতে হয়েছে। আই থিঙ্ক আমার কাছে যে এটা বেশ লজিক্যালি রাইট ডিসিশন মনে হচ্ছে। এটা কাজে লাগলেও রাইট ডিসিশন মনে হতো, এটা কাজে না লাগলেও আমার কাছে এটা লজিক্যালি রাইট ডিসিশন মনে হতো। তো এই ছিল মোটামুটি গেম। পজিশন ওয়াইজ ডেফিনেটলি রিয়াল সোসিয়েদাদের অনেক বেশি ছিল 64, রিয়াল মাদ্রিদের ছিল মাত্র 36। এক্সজিতে রিয়াল মাদ্রিদের ছিল 1.97, আর সোসিয়েদাদের সেকেন্ড হাফে ছিল 2.54, টোটাল হল 2.75, সেকেন্ড হাফে 2.54। সো বোঝা যাচ্ছে যে রিয়াল সোসিয়েদাদ হ্যাড ভেরি গুড চান্সেস। কিছু কিছু চান্স আসলে তারা কাজে লাগাতে পারে নাই, যেগুলো কাজে লাগানোর মতো ছিল। কিছু কিছু ক্ষেত্রে তারা আনলাকিও ছিল, বল বারে লেগেছে, দুই পোস্টেই লেগেছে, বাট বল বাইরে চলে গিয়েছে 2 পোস্টে হিট করার পরেও। রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে আমরা 2টা পয়েন্ট পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। সেটা হলো রিয়াল মাদ্রিদ এখনও তাদের বিল্ড আপ ফেজে বেশ স্ট্রাগল করছে, এখনও তারা সেই কমফোর্টেবল হয়ে উঠতে পারে নাই বিল্ড আপ ফেজে। অপোনেন্ট প্রেস করলে তারা দেখা যাচ্ছে সেখান থেকে বের হয়ে আসতে পারছে না। আর দ্বিতীয়ত প্রেসিংয়ের ক্ষেত্রে যখন রিয়াল মাদ্রিদ প্রেসিং করছে তখন এই এমবাপ্পে এবং ভিনিসিয়াস দুজনকে একই সাথে নিয়ে যখন তারা খেলছে এবং প্রেসিং করতে যাচ্ছে হাই প্রেসিংয়ে, তখন তারা আসলে সেখানে তাদের প্রেসটা ইজিলি বিট করা যাচ্ছে। এবং আজকের ম্যাচেও বেশ কয়েকবার সোসিয়েদাদ তাদের রাইট সাইড দিয়ে, অর্থাৎ ভিনিসিয়াসের সাইড দিয়ে বেশ কয়েকবার তারা খুব ইজিলি রিয়াল মাদ্রিদের প্রেসটাকে বিট করেছিল খেলা একদম শুরুতেই। সো এই দুটা প্রেসিং, রিয়াল মাদ্রিদের বিল্ড আপ এবং রিয়াল মাদ্রিদের প্রেসিং, এই দুটো নিয়ে আমি পরে কোনো সময় আলোচনা করার চেষ্টা করবো। আপাতত প্রথম 4 ম্যাচ থেকে 4 উইন নিয়ে রিয়াল মাদ্রিদ এখনও টপেই রয়েছে। তো আগামী, যদিও তারা কিছুটা ভাঙা করার মধ্যেই রয়েছে, বাট 4 ম্যাচে 4 পয়েন্ট, উইচ ইজ ভেরি গুড। 12 পয়েন্টের টপে রয়েছে, এটা তাদের জন্য খুব ভালো স্টার্ট হয়েছে। এই পয়েন্টগুলো হয়তো তাদেরকে পরবর্তীতে পুরো লা লিগার, মানে পুরো সিজনে অনেক হেল্প করবে। তো দেখা যাক সামনের দিনগুলো কী করে। আমরা কিছু কিছু পয়েন্টে আলোচনা করেছি আগের ভিডিওগুলোতেও, আর সামনের ভিডিওতে বিল্ড আপ আর প্রেসিং নিয়ে আলোচনা করবো। আগামীকালকে সম্ভবত ম্যান সিটি ম্যান ইউয়ের একটা ডার্বি রয়েছে, ম্যানচেস্টার ডার্বি, সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। প্লাস হলো রাতের বেলায় আবার আগামীকালকে রাতে আর কি বার্সেলোনা ভ্যালেন্সিয়ার সম্ভবত ম্যাচ হচ্ছে, সেটাও যদি দেখতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।